সবজি সহ নিত্যপণ্যের বাজারেও তেল সংকটের অজুহাত, মূল্যস্ফীতিতে মারাত্মক প্রভাবের শঙ্কা, বন্ধের ঝুঁকিতে অসংখ্য কারখানা। অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জের সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী। সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। জ্বালানি তেলের ভোগান্তি চলছে। বন্ধের দিন রৌদ্রের খরতাপেও পাম্প ও স্টেশনে দীর্ঘ লাইন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। বেগুন, করলা 100 আর কাকরোল 150 টাকা ছুঁই। নতুন আসা সবজির পাশাপাশি বেড়েছে অন্যান্য সবজির দামও। একই চিত্র মুরগির বাজারেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সোনালী সহ সব ধরনের মুরগি। কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। বাজারে এসে খরচের হিসেব মেলাতে হিমশিম খেতে হয় সাধারণ ক্রেতাদের। এদিকে ভোজ্য তেলের সংকটের জন্য সরবরাহ কমের অজুহাত দিয়েছেন বিক্রেতারা। আরও জানাচ্ছেন আরিফিন শাওন। ছুটির দিনে মাসের বাজার করতে মানুষের ঢল রাজধানীর কাউরান বাজারে। চাল, ডাল সহ মুদিপণ্য আর সবজি কিনতে ব্যস্ত সবাই। তবে নিম্ন মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, প্রতিটি নিত্যপণ্য কিনতে হচ্ছে বাড়তি দামে। বেড়েছে সব ধরনের মুরগির দর। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা বেশিতে। এদিকে একই অবস্থা সবজির বাজারে। সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা। বাজারে নতুন আসা কাকরোল বিক্রি হচ্ছে 140 টাকায়, আর বেগুন, করলা বিক্রি হচ্ছে 100 টাকায়। দাম অনেক বেশি, রমজানের থেকে এখন দাম বেশি। কিছু না কিছু বাড়তি সবসময় হচ্ছে সব দিক দিয়ে। দেখা গেল বাচ্চার দুধ নিয়েছি, নিজ দুধ গত মাসে নিয়েছি, এর আগের মাসে ছিল 490 টাকা করে, এবার 520 টাকা হয়ে গেছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে গুঁড়ো দুধ, বাদাম, তেল আর পোলাও চালের। ভোজ্য তেলের সংকটের কথা জানালেন বিক্রেতারা। জ্বালানি তেলের অজুহাত দেখায়া কিছু কিছু কোম্পানি আপনার মনে করেন যে কিছু কিছু মালের সরবরাহ কমাই দিছে, মানে কমিশনও কমাই দিছে। বিশেষ করে তেল, মশলাপাতি আমদানি করা, পোলাও চাল, এগুলোর দাম বাড়াই দিছে। যথেষ্ট মুরগি আছে, কিন্তু খামারে মুরগি থাকলে তো হইতো না। আমরা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ থেকে মুরগিগুলো আইতে হলে আপনার গাড়ির দরকার, কিন্তু গাড়ির সিরিয়াল মানে আমরা তেলের কারণে আগের তুলনায় অনেক বেশি। মনে করেন যে প্রতি কেজিতে 10 টাকা 20 টাকা বেশি। এ অবস্থায় বিপাকে সাধারণ মানুষ। বাজার করতে এসে নানা হিসেব করতে হচ্ছে তাদের। বাজার মনিটরিং দরকার খুবই, কারণ বাজারের পরিস্থিতি খুবই খারাপ। কিছু কিছু বাজার নাগালের বাইরে আছে, যেমন শশা গত পরশুদিন কিনছি আপনার 40 টাকা, এখন 60-70 টাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের তাগিদ দিলেন ক্রেতারা। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও করছেন তারা। আর সরকারি নীতির সহায়তা না পাওয়া গেলে অসংখ্য কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। সমস্যা উত্তরণে জ্বালানির বিকল্প ব্যবস্থা তৈরির পরামর্শ তাদের। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। দীর্ঘদিন ধরেই ব্যাংক খাত সহ টালমাটাল দেশের অর্থনৈতিক অবস্থা। মধ্যপ্রাচ্য যুদ্ধ সেটিকে আরও জটিল করে তুলেছে। 40 দিনের বেশি সময় চলতে থাকা এ যুদ্ধের কারণে প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। একই সাথে জ্বালানি নির্ভর সকল শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষিকাজেও পড়তে শুরু করেছে নেতিবাচক প্রভাব। সরকার জ্বালানির দাম নতুন করে না বাড়ালেও এর সরবরাহ ঘাটতিতে অনেক শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন সক্ষমতা কমায় একদিকে ঝুঁকি বাড়ছে কর্মসংস্থান কমার, অন্যদিকে অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম। আমরা জেনেছি যে লন্ডন ভিত্তিক টেলিগ্রাফ পত্রিকা বলেছে যে পৃথিবীর যে দেশগুলোতে সবচেয়ে বেশি এই যুদ্ধের কারণে প্রভাবিত হবে তার মধ্যে নাম্বার 1-এ আছে বাংলাদেশ। তার কারণ আমাদের কোনো সক্ষমতা নেই, আমাদের কোনো রেজিলিয়েন্স নেই। আমরা এই জাতীয় বিপদের জন্য নিজেদেরকে তৈরি করিনি। আমরা দিন আনি দিন খাই। আমরা প্রতিদিনই কিন্তু মানে একটা দিন গুনছি, কোন দিন কার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। ব্যাংকিং অসহযোগিতার কারণে ফ্যাক্টরিগুলি বন্ধ হচ্ছে, এদিকে জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে, জ্বালানির মূল্য বৃদ্ধি, তারপরে লোডশেডিং, সব কিছু মিলে মানে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি। সংকট সমাধানে সরকারকে এখনই দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। একই সাথে রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে কার্যকর উপায় বের করারও পরামর্শ তাদের।
বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়েছে এবং সামনের দিনে বাংলাদেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে। জ্বালানি ব্যয় যদি বেড়ে যায় তাহলে মূল্যস্ফীতি বাড়বে, মূল্যস্ফীতি বেড়ে গেলে মানুষের যে ক্রয় ক্ষমতা কমে যাবে, মানুষের যে প্রকৃত আয় কমে যাবে, সুতরাং মানুষ দরিদ্র হয়ে পড়বে। যেটা আছে বাংলাদেশে দারিদ্র্যের হার সেটা হচ্ছে 28%। এটা আপনাকে 35% উত্তীর্ণ হতে পারে, খুব স্বাভাবিক, খুব দ্রুত হতে পারে। দীর্ঘমেয়াদে সংকট মোকাবেলায় সরকারকে এখনই নীতি সহায়তা প্রদানের আহ্বান খাত সংশ্লিষ্টদের। আমদানির অগ্রাধিকারটাকে আমাদের সঠিকভাবে নিশ্চিত করতে হবে, যে আমরা বিলাসী পণ্য এখন আর কিনতে পারবো না, আমাদের সেই সক্ষমতা এখন নাই। আমাদের সম্পূর্ণভাবে মনোযোগ দিতে হবে যেন আমাদের প্রতিদিন চলার মতো আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো যেন আমরা কিনতে পারি। সময় উপযোগী পলিসিটা খুব দ্রুত নিতে হবে। পলিসি না নিতে পারলে, সরকার যদি এগিয়ে না এসে সহযোগিতার হাত না বাড়ায়, তাহলে অনেকের পক্ষে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে। সম্প্রতি বিশ্বব্যাংক বলছে দেশে চলমান সংকট দীর্ঘায়িত হলে নতুন করে প্রায় 12 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মামুন বাংলা ভিশন, ঢাকা। পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদী সরকারের 16 বছরে লাগামহীন দুর্নীতি দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। প্রতিকূল পরিস্থিতির জন্য অর্থনীতিকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিতে সরকার প্রস্তুত বলেও জানান। শুক্রবার সংসদে 300 বিধিতে দেয়া বিবৃতিতে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন। তিনি সংসদকে জানান, রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় বাজেটে ঘাটতি দেখা গেছে। তবে 2034 সালের মধ্যে দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে সরকারের আগ্রহের কথা জানান তিনি। মন্ত্রী জানান, জনগণের কথা মাথায় রেখে জ্বালানি তেলের মূল্য বাড়ায়নি সরকার, যদিও এতে বাজেট ঘাটতিতে প্রভাব ফেলবে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন সকাল 10টায় শুরু হয়ে চলে বেলা 12টা পর্যন্ত। প্রথম সেশনে 10টি বিল পাস হয়, 3:30টায় আবারও বসবে সংসদ। বিগত 16 বছরে ফ্যাসিবাদী সরকার অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি, লাগামহীন লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করানোর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে। আমরা দায়িত্ব গ্রহণের মাত্র 10 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজার সরবরাহ শৃঙ্খল এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাবে সরকারকে চলতি অর্থ বছরের মার্চ-জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত আরও প্রায় 36,000 কোটি টাকা প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, এই প্রতিকূল বৈশ্বিক পরিবেশের মধ্যে আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে হবে এবং আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইনশাআল্লাহ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে তার দল প্রতিশ্রুতিবদ্ধ। সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে আন্দোলনী ভূমিকা, শিক্ষাগত অন্যান্য যোগ্যতা বিবেচনায় রাখার কথা জানান তিনি। দলীয় শৃঙ্খলা মানার অনুরোধ জানান মনোনয়ন প্রত্যাশীদের। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার বেলা 11টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় ব্রিফিংয়ে বিএনপির এই নেতা বলেন, মনোনয়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে দলের সংসদীয় বোর্ড। আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই মানে দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন এবং এই যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আবার সবাইকে মান্য করতে হবে। এটা আমি পেলাম না ও পেল বলে এক ধরনের মানে পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। প্রতিটি মনোনয়নের মূল্য ধরা হয়েছে 2,000 টাকা। জমা দিতে হবে আগামী 12 এপ্রিলের মধ্যে, আর জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে 50,000 টাকা। ফর্ম বিক্রির উদ্বোধনের পরপরই বিভিন্ন এলাকা থেকে আসা দলের নারী কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় জমান। গত 17 বছরের ত্যাগের মূল্যায়ন করে দল যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে এমন প্রত্যাশা সবার।
আমি মহিলাদের জন্য আমি কাজ করব। মহিলার আমি চাই আমাদের চুপ থাকার বয়স মানে টাইম চলে গেছে, এখন কথা বলতে হবে, আমাদের প্রেজেন্সকে দেখাতে হবে যে না আমরা পারি। 111 থেকে শুরু করে বর্তমানে 5 আগস্ট পর্যন্ত আমি আন্দোলন সংগ্রামে ফুল টাইম মাঠে ছিলাম এবং আমি জানি আসলে তৃণমূলের যে হাহাকার, তৃণমূলের সাথে কাজ করার সে অভিজ্ঞতা আমার রয়েছে। আমি বিশ্বাস করি যে দল যদি আমাকে দায়িত্ব দেয় আমি তৃণমূলের সাথে মিশে থেকে তৃণমূলের জন্য কাজ করতে পারবো। দল যদি আমাকে মনোনয়ন দেয় বা নির্বাচিত করে সংগঠিত আসনে এমপি হিসেবে, তাহলে আমি অসহায় মহিলাদের নিয়ে কাজ করব, এলাকার জনগণকে নিয়ে কাজ করব। আমার ছোট ভাই 23 বছর বয়স ছিল, ঘুমের মধ্যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। এই আমার রাজনৈতিক কারণ, আমার 4 ভাইকে আহত করেছে। আমি হামলার শিকার হয়েছি। আমাদের যে নারী আসনগুলো সেটাকেও আমরা দেখছি সেইভাবেই তিনি মূল্যায়ন করবেন। যারা রাজপথের সম্মুখ সারিতে ছিল তাদেরকে প্রথমে বিবেচনা করুক। জাতীয় সংসদের 350 আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন 50টি। আসন অনুপাতে বিএনপি 36টি, জামাত জোট 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য 1টি আসন সংরক্ষিত। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শুক্রবার রাজধানী পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের লম্বা লাইন, কমছে না ভোগান্তি। দর্শক, এই মুহূর্তে বিজয় সরণিতে আছেন সহকর্মী শুভ মাহফুজ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, আজ পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের ভিড় আপনি কেমন দেখছেন? বিপাশা, আজকেও ছুটির দিন, অন্যান্য দিনের মতো আজকেও তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বিজয় সরণিতে, ট্রাস্ট ফিলিং যে স্টেশনটি সেখানে রয়েছি। দুপুর 1টা থেকে আমরা এখানে অবস্থান করছি। তার আগে ছিলাম আমরা শাহবাগের পরিবাগে যে পেট্রোল পাম্পটি, সেখানে ছিলাম। সেখানে যেমনটি ভিড়, এখানেও ঠিক একই রকম ভিড় আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটিতে, এই স্টেশনে যারা তেল নিতে আসছেন তারা মহাখালী রেল গেট থেকে দীর্ঘ লাইন নিয়ে অবস্থান করছেন, আমরা দেখে এসেছি। ঠিক আবার আরেকটি লাইন দেখা যাচ্ছে যে বিজয় সরণি তেজগাঁও থেকে আরেকটি লাইন, মোট দুই দিক থেকে 2টি লাইনে করে মানুষ এসে এখানে তেল নিচ্ছে। এবং এই লম্বা সারিতে যারা অবস্থান করছে তাদের অনেকের সাথে আমরা কথা বলছি। তারা বলছে যে অনেকেই ভোর 4টা, কেউ ভোর 5টা এসে তারা সিরিয়াল ধরেছে। ভোর 4টা যারা সিরিয়াল ধরেছে তারা নামাজের আগে এখান থেকে তেল নিয়ে বের হতে পারছেন, অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা অপেক্ষা করে তারা তেল নিতে পারছেন। আর যারা ভোর 5টার পরে এসেছেন তারা এখন তেল নিচ্ছেন। এই পাম্পটিতে 1 ঘন্টার বিরতি ছিল, জুমার নামাজ এবং দুপুরের খাবার। এই বিরতির পর এখন মাত্র শুরু হয়েছে তেল দেয়া। একটি বিষয় জানিয়ে রাখি, এই পাম্পে প্রত্যেকটা মোটরসাইকেল গ্রাহককে 10 লিটার করে তেল দেওয়া হচ্ছে এবং প্রাইভেটারকে চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। এবং এখানে নতুন একটি সংযোজন হয়েছে এবং যেটি হচ্ছে যে ফ্লুয়েল পাসের যে বিষয়টি রয়েছে, সেই ফ্লুয়েল পাসের বিষয়টিও কিন্তু আমরা এখানে বাস্তবায়ন শুরু করেছি। একটি লেয়ারে যাদের ফ্লুয়েল পাস হয়েছে তাদেরকে তেল দেওয়া হচ্ছে, যদিও তাদেরকেও সিরিয়াল ধরতে হচ্ছে। এবং এটি শতভাগ নিশ্চিত হলে হয়তোবা যে সিরিয়ালের যে ভোগান্তি বা দীর্ঘ সময় লাইনে থাকার যে ভোগান্তি, সেটি কিন্তু কমতে পারে। আমরা এখানে একটি লাইনে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লুয়েল লাইনটি, ফ্লুয়েল পাসের মাধ্যমে যে তেল দেওয়া হচ্ছে, একজন গ্রাহক প্রতি মাসে 45 লিটার তেল নিতে পারবে এবং একবারে সর্বোচ্চ 10 লিটার তেল নিতে পারবে। এবং সে ধন্যবাদ আপনাকে। দর্শক, বিজয় সরণির একটি ফিলিং স্টেশন থেকে যুক্ত হয়েছিল সহকর্মী শুভ মাহফুজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে। এ বিষয়ে দুদেশের মাঝে যৌথ বিবৃতি সই হয়েছে। বিবৃতিতে ন্যূনতম খরচ ও স্বচ্ছতার মাধ্যমে সিন্ডিকেট ভেঙে জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি করতে সম্মত হয়েছে দুই দেশ। মালয়েশিয়ায় পুত্রজায়ায় বৃহস্পতিবার শ্রম অভিবাসন নিয়ে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুদেশের মধ্যে এই বিবৃতি সই হয়। বলা হয়, বাংলাদেশ ও মালয়েশিয়ার দুদেশের সরকার অভিবাসনে তাদের দীর্ঘস্থায়ী ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেছে। একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবসম্মত কাঠামোর মাধ্যমে সহযোগিতা জোরদার করা বিষয়ে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বিদ্যমান নিয়োগ সংক্রান্ত প্রতিবন্ধকতাগুলো মোকাবেলার পাশাপাশি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দুদেশের সরকার কাজ করবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আসন্ন এসএসসি সহ দেশের সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। চট্টগ্রাম কলেজ মিলনায়তনে শিক্ষা বোর্ড আয়োজিত কেন্দ্র সচিবদের এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে বিভিন্নমুখী উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান। খাতা দেখার মান যাচাই ছাড়াও নকল সরবরাহকারীদের আইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ঝড়ে নৌকাডুবিতে এখনও নিখোঁজ 4 মৌয়াল। উদ্ধার করা হয়েছে 4 জনকে। তাদের 2 জনের অবস্থা শোচনীয়। বন বিভাগের একটি টিম গতকাল রাতে ঘটনাস্থলে গিয়ে 4 জনকে উদ্ধার করে বন বিভাগের বুড়িগুয়ালিনী স্টেশনে নিয়ে আসে। উদ্ধার মৌয়ালরা হলেন শ্যামনগরের গোদারা এলাকার সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুস আলী। এখনও নিখোঁজ রয়েছেন একই এলাকার আকবর, অলিউর রহমান, মিকাইল হোসেন এবং ইকরামুল কবির। গত 6 এপ্রিল রাতে সুন্দরবনের কাছিকাটা এলাকার ঝড়ের কবলে পড়ে 8 জনের একটি মৌয়াল দলের নৌকা ডুবে যায়। এর মধ্যে 4 জন পরদিন 7 এপ্রিল সন্ধ্যায় ভাসতে ভাসতে সুন্দরবনের হলদিবুনিয়া ফরেস্ট টহলপাড়ি এলাকায় গেলে তাদের উদ্ধার করে বনকর্মীরা। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার রাতে বুড়িগুয়ালিনী স্টেশনে আনা হয়। নিখোঁজ বাকি 4 মৌয়ালকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে স্বজনরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সবজি সহ নিত্যপণ্যের বাজারেও তেল সংকটের অজুহাত, মূল্যস্ফীতিতে মারাত্মক প্রভাবের শঙ্কা, বন্ধের ঝুঁকিতে অসংখ্য কারখানা। অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী। সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। জ্বালানি তেলের ভোগান্তি চলছে, বন্ধের দিন রৌদ্রের খরতাপেও পাম্প স্টেশনে দীর্ঘ লাইন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।